হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি শেষ হয়ে গেল, মেন্স বা ডেসক্রিপটিভ পেপার কিন্তু এখনো বাকি আছে। এখন সেটা ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস, এই দুটো পরীক্ষাতেই ডেসক্রিপটিভ পেপারে ভালো স্কোর করতে গেলে তোমাকে যে কটা রাইটিংয়ের টপিকে দক্ষ হতে হবে তার মধ্যে রিপোর্ট বা প্রতিবেদন একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যদিও পিএসসি সাধারণত এই ধরনের পরীক্ষাগুলোতে মাধ্যমিক লেভেলের প্রশ্নই করে থাকে, কিন্তু তোমার উত্তর কিন্তু মাধ্যমিক লেভেলের হলে হবে না। তোমাকে যদি ভালো স্কোর করতে হয় তাহলে তোমাকে একটা স্ট্যান্ডার্ড এবং যথাযথ সঠিক উত্তর লিখে আসতে হবে, তবেই কিন্তু তুমি এখানে একটা ভালো স্কোর করতে পারবে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ভালো প্রতিবেদন বা রিপোর্ট রাইটিং এর 10টা গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করব এবং তারপর পরীক্ষায় দেওয়া পয়েন্টগুলো থেকে কি করে একটা রিপোর্ট লিখতে হয় সেটাও তোমাদের দেখাবো। তোমরা যদি এই নিয়মগুলো মাথায় রেখে রিপোর্ট রাইটিংটাকে প্র্যাকটিস করো তাহলে ডেসক্রিপটিভ পেপারে বাংলা প্রতিবেদনই হোক বা ইংলিশ রিপোর্ট রাইটিং, দুটোতেই তোমরা খুব ভালো স্কোর করে আসতে পারবে। আমি শুরুতেই তোমাদের সাথে আলোচনা করি যে দেখো, রিপোর্ট বা প্রতিবেদনটা জিনিসটা কি। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সময় বাংলা সংবাদপত্র বা ইংরেজি নিউজ পেপার পড়েছি। সেখানে বেশ কিছু ঘটনার বর্ণনা দেওয়া থাকে। একজন সাংবাদিক সেই ঘটনাগুলোকে লিখে থাকেন এবং সেটা পড়ে আমরা সেই ঘটনা সম্পর্কে জানতে পারি। সেটা কবে ঘটেছে, কোথায় ঘটেছে ইত্যাদি তথ্যগুলো। একই রকমভাবে পরীক্ষার সময় তোমাকে বেশ কিছু পয়েন্টস বা তথ্য দিয়ে দেবে এবং ঠিক যেভাবে একজন সাংবাদিক সেই তথ্যগুলোকে সংবাদের মাধ্যমে লিখে প্রকাশ করেন, আমাদেরও সেইভাবে একটা রিপোর্ট বা প্রতিবেদন লিখে ওই ঘটনাটাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক যেরকমভাবে সংবাদপত্রে লেখা থাকে। ঠিক আছে? তো চলো, আমি এক এক করে পয়েন্টগুলো তোমাদের সাথে ডিসকাস করব এবং তারপর একটা রিপোর্ট রাইটিং তোমাদের দেখাবো, তোমাদের আইডিয়া হবে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটা ভালো রিপোর্ট রাইটিং এর জন্য যে তোমাকে এই যে তথ্যগুলো বলে দেবে সেটা একটা যে কোনো তথ্য হতে পারে। সেটা একটা বন্যার ঘটনা হতে পারে, সেটা একটা নৌকাডুবির ব্যাপারে হতে পারে, সেটা একটা ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে হতে পারে, বা সেটা কোনো পরিবেশ সচেতনতা যাত্রার ব্যাপারে হতে পারে। এরকম তোমাকে যে সমস্ত পয়েন্টসগুলো বলে দেবে সেই পয়েন্টসগুলো তোমাকে ভালো করে পড়ে বুঝতে হবে এবং সেখান থেকে তোমাকে পরিষ্কার একটা ধারণা তৈরি করতে হবে যে তোমাকে যে রিপোর্ট বা প্রতিবেদনটা লিখতে হবে সেটা কি বিষয়ের উপর। ঠিক আছে? ওই পয়েন্টসগুলোকে ভালো করে স্টাডি করে নিতে হবে একটা রিপোর্ট লেখার আগে। তারপর তুমি সেটাকে গল্পের ছলে ভালো করে লিখতে পারবে। দ্বিতীয় কথা যেটা, সেটা হলো এরপর রিপোর্ট বা প্রতিবেদনের একটা শিরোনাম বা হেডলাইন দিতে হবে। কেন? কারণ আমরা জানি, আমরা যখন খবরের কাগজ পড়ি, খবরের কাগজের একটা সেখানে প্রত্যেকটা খবরের একটা শিরোনাম থাকে, যেখানে সংক্ষেপে ঘটনাটার বর্ণনা দেওয়া থাকে বা কি বিষয় ও খবরটা সেটা বলা থাকে। একই রকমভাবে আমরাও যখন রিপোর্ট বা প্রতিবেদন লিখব সেখানে আমরা একটা শিরোনাম দেব, যেটা ওই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক, যেটা থেকে সংক্ষেপে ওই ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটাকে তোমরা খাতায় লিখে আন্ডারলাইন করে দিতে পারো অথবা চাইলে নীল অথবা কালো কালির পেন ব্যবহার করে লিখতে পারো। এটা আমার ব্যক্তিগত টিপস তোমাদের জন্য। যখন তোমরা লিখবে, যদি তোমরা নীল কালির পেন দিয়ে পুরো উত্তরটাকে লেখো তাহলে চেষ্টা করো কালো কালির পেন দিয়ে নিউজ পেপারে যে হেডলাইনটা বা প্রতিবেদনের যে শিরোনামটা সেটাকে লেখার। অথবা যদি কালো কালি দিয়ে লিখে থাকো তাহলে নীল কালির ব্যবহার করে শিরোনামটাকে লিখতে পারো, লিখে সেটাকে আন্ডারলাইন করে দিও। এটা যে করতেই হবে এমনটা ম্যান্ডেটরি নয়, করলে ভালো, না করলেও ভালো। তবে শিরোনামটা অবশ্যই লিখবে। শিরোনামটাকে একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করবে, এই কারণে তুমি কিন্তু কোনো রচনা লিখছো না বা এসে লিখছো না, তুমি যেটা লিখছো সেটা একটা রিপোর্ট বা প্রতিবেদন এবং ঠিক সেই ধরনেরই তোমার শিরোনামটাও হওয়া উচিত, সেটার সঙ্গে যথাযথ হওয়া উচিত। ঠিক আছে? দ্বিতীয় কথা হলো, এবার ৩ নম্বর কথায় চলে আসি। এরপর তোমাকে যেটা লিখতে হবে এই শিরোনাম লেখার পরে, সেটা হলো এই যে খবরটা তুমি লিখতে চলেছো বা প্রতিবেদনটা, তার উৎস কোথায় বা কে লিখছেন ব্যাপারটা। এটা যদি তুমি বাংলায় প্রতিবেদন লেখো তাহলে সেখানে নিজস্ব সংবাদদাতা এই শব্দবন্ধটা ইউজ করতে পারো। অথবা যদি তুমি ইংরেজিতে রিপোর্ট লেখো তাহলে সেখানে বাই এ স্টাফ রিপোর্টার অথবা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট অথবা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এগুলোর মধ্যে যে কোনো একটা, তোমার যেটা পছন্দ তুমি সেটা লিখতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে? অনেকে নিজের নাম লেখে, অনেকে XYZ ও লেখে, যেটা ইচ্ছা তুমি সেটা সেখানে করতে পারো। ৪ নম্বর ঘটনা কি? রিপোর্টে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিপোর্ট লেখার আগে তোমাকে যেটা উল্লেখ করতে হবে সেটা হলো ঘটনার স্থান এবং তারিখ। ঠিক আছে? রিপোর্ট মানে একটা ঘটনার বর্ণনা করা। সেই ঘটনার স্থান আর তারিখটাকে সবার আগে তোমাকে বর্ণনা করতে হবে। সেটা কি? দেখবে যখন রিপোর্ট লেখে, ধরো আমি একটা উদাহরণ দিয়ে দিই, কলকাতা। কলকাতার পরে আমরা ছোট করে তারিখটা লিখলাম যে November 25।
এক্ষেত্রে তোমাকে বলে রাখি, তোমাকে যে পয়েন্টসগুলো বলে দেবে সেই পয়েন্টসগুলোতে ঘটনার তারিখটাকেও বলে দেবে। সাপোজ কোনো একটা ঘটনা ঘটেছে 24শে নভেম্বর, কথার কথা। তাহলে রিপোর্টটা আমরা কবে লিখব? খবরের কাগজে সেটা কবে আসবে? ঠিক তার পরের দিন। অর্থাৎ তাহলে আমরা করতে পারি 25শে নভেম্বর ঘটনাটা সম্পর্কে লিখতে পারি। এইভাবে তোমরা ডেট দিতে পারো। সেম ডেট দিলেও কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবে যে এই দুটো তারিখের মধ্যে তুমি যে ডেটটা লিখছো আর যে ডেটটা তোমাকে পরীক্ষার পয়েন্টসগুলোতে বলে দিয়েছে তার মধ্যে যেন খুব বেশি ব্যবধান না থাকে। ঠিক আছে? সাধারণত যে ডেটে ঘটনাটা হয় তার পরের ডেটেই কিন্তু রিপোর্টটা বা প্রতিবেদনটা লেখা হয়। ওকে? নেক্সট চলে আসি পরবর্তী পয়েন্টে 5 নম্বর। ঘটনার স্থান, কাল, পাত্র ভীষণ গুরুত্বপূর্ণ রিপোর্ট বা প্রতিবেদন লেখার সময়। সুতরাং এটাকে প্রথম লাইনেই লেখার চেষ্টা করবে। কেন বললাম? তার কারণ আমি 6 নম্বর পয়েন্টে ব্যাখ্যা করেছি যে দেখো, রিপোর্টে কোনো রকম ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখতে যাবে না। কি ঘটেছে আর কোথায় ঘটেছে তাই দিয়ে লেখা শুরু করবে। প্রথম কথা হচ্ছে, তুমি যে রিপোর্ট বা প্রতিবেদনটা লিখছো সেটা কিন্তু কোনো রচনা নয়। রচনা লিখলে সেখানে রচনার একটা ভূমিকা থাকে, একটা উপসংহার থাকে এবং মাঝখানে বিষয়বস্তু থাকে। কিন্তু সংবাদপত্রে বা প্রতিবেদনে বা রিপোর্টে কিন্তু সে ধরনের কিছু হয় না। সেখানে তোমাকে শুরুতেই ঘটনা কি ঘটেছে এক্স্যাক্ট সেটা দিয়ে শুরু করতে হবে এবং তারপর আস্তে আস্তে ঘটনার ফলাফল এবং শেষে পরিণতি কি হলো সেই ধরনের বিষয়গুলোতে আসতে হবে। তাই ঘটনাটা কোথায় ঘটেছে, ঘটনাটা কখন ঘটেছে এবং অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা সম্পর্কে যেন প্রথম লাইনেই একটা স্পষ্ট আইডিয়া পাওয়া যায়। কোনো রকম কোনো বাড়তি ইন্ট্রোডাকশন বা অলংকার সেখানে অ্যাড করবে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, যেহেতু রিপোর্ট লেখার সময় ঘটনাটি ঘটে গেছে, বিশেষ করে ইংরেজি রিপোর্ট লেখার সময় এই পয়েন্টটা অনেকে ভুল করে, তোমরা কিন্তু এই ভুলটা করবে না, এটা মাথায় রেখো। যেহেতু রিপোর্ট লেখার সময় ঘটনাটা ঘটে গেছে, তাই তুমি রিপোর্টটাকে কোন টেন্সে লিখবে? সাধারণত সিম্পল পাস্ট টেন্সে লিখতে পারো অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারো, যখন যেখানে যেরকম প্রয়োজন। আমি যখন তোমাদের রিপোর্ট একটু পরে লেখাবো তোমরা সেখানে দেখলেই বুঝতে পারবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভের বদলে প্যাসিভ ভয়েসে লেখার চেষ্টা করবে। তোমরা যদি এখন থেকেই একটু একটু করে ইংরেজি নিউজ পেপার পড়ার অভ্যাস তৈরি করো, দেখবে সেখানে বেশিরভাগ যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর বর্ণনা কিন্তু সাধারণত ইংরেজি নিউজ পেপারে প্যাসিভ ভয়েসেই করে থাকে। খুব কম এরকম ইনস্ট্যান্স দেখা যায় যেখানে অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সগুলোকে লেখা আছে। ঠিক আছে? হ্যাঁ, কারোর উক্তি থাকতে পারে, সেগুলো কোটেশনের মধ্যে, সেগুলো আলাদাভাবে থাকতে পারে। তবে তোমার সাধারণত ঘটনাগুলোকে কিন্তু প্যাসিভ ভয়েসেই বর্ণনা করা হয়ে থাকে এবং তোমরাও যখন প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে বলব তোমরাও প্যাসিভ ভয়েসে লেখারই প্র্যাকটিস করবে। ঠিক আছে? চলে আসো এরপর 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, যে পয়েন্টসগুলো তোমাকে লিখতে দিয়েছে সেগুলো পরপর সাজিয়ে লিখবে। কোনো পয়েন্ট যেন বাদ না যায়। তুমি যখন পরীক্ষার হলে যাবে বা প্র্যাকটিস করবে দেখবে অনেকগুলো পয়েন্টস দিয়ে দিয়েছে। সেই পয়েন্টসগুলো সবকটা তোমাকে পরপর কি ঘটেছে, কোথায় ঘটেছে, ওখানে কিছু সংখ্যা দেওয়া থাকতে পারে, ওখানে কিছু এক্সট্রা তথ্য দেওয়া থাকতে পারে। সেই কোনো ঘটনায় পয়েন্টে যে কটা তথ্য বলে দেওয়া আছে সেই তথ্যগুলোর কোনোটাই কিন্তু তুমি বাদ দিতে পারো না। সবকটাই তোমাকে তোমার রিপোর্টে ইনক্লুড করতে হবে এবং পরপর সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। কোনো পয়েন্ট তুমি ওখান থেকে বাদ দিতে পারো না। তবে তবে এক্ষেত্রে বলে রাখি, তুমি চাইলে কিছু তথ্য অ্যাড করতে পারো। যেটা ওখানে হয়তো লেখা নেই, তার বাইরেও তুমি কিছু তথ্য অ্যাড করতে পারো, কিন্তু সেগুলো যেন কখনোই মূল রিপোর্টের সঙ্গে বেমানান না হয়। অর্থাৎ দেখা গেল রিপোর্টে একটা সংখ্যা দিয়েছে যে একটা দুর্ঘটনায় 20 জন আহত হয়েছে, তুমি সেটাকে 100 জন তো করে দিতে পারো না, তাই না? ঠিক আছে? বা একটা বন্যা দুর্ঘটনা হয়েছে, তুমি সেটাকে অগ্নিসংযোগ করে দিতে পারো না, তাই না? তো চেষ্টা করবে যে তথ্যগুলোকে তুমি দিচ্ছ সেগুলো যেন মূল রিপোর্টের সঙ্গে বেমানান না হয়। আবার কিছু তথ্য অ্যাড করতে পারো এক্সট্রা, যেমন ধরো কোনো একটা দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট যদি লিখতে দিল, সেখানে তোমাকে তথ্য বা পয়েন্টসগুলোর মধ্যে মৃতদের সংখ্যা বলে দিল, তুমি আলাদা করে মৃতদের মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যাটা উল্লেখ করতে পারো। এটা একটা ভালো ইমপ্রেশন পায় রিপোর্টের ক্ষেত্রে। সাধারণত তোমার কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেখানে আলাদা করে মহিলা এবং শিশুদের সংখ্যাটা, তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আলাদা করে বলা থাকে এবং তোমরাও চেষ্টা করবে যদি কোনো দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট যদি লেখো তাহলে এই সংখ্যাটাকে আলাদা করে উল্লেখ করতে। এছাড়া সবসময় একটা রিপোর্ট শেষ করবে একটা পজিটিভ কনক্লুশন দিয়ে, যেমন সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো জানি। যখন যেরকম প্রযোজ্য, সব ক্ষেত্রে নয়, যখন যেরকম প্রযোজ্য সেরকম একটা পজিটিভ কনক্লুশন দিয়ে রিপোর্টটাকে শেষ করার চেষ্টা করবে। ঠিক আছে? এরপর চলে আসি তোমার, আমরা বেশ কিছু পয়েন্টস দিয়ে রিপোর্ট একটা লিখব। তবে তার আগে বলে রাখি, দেখো সাধারণত তোমাদের বিভিন্ন বিষয়গুলোর উপর রিপোর্ট লিখতে হয়। যেমন ধরো তোমাকে
বাস বা ট্রেন অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট লিখতে দিতে পারে, কোনো একটা নৌকাডুবির উপর রিপোর্ট লিখতে দিতে পারে, ঠিক আছে? কোনো একটা অঞ্চলে বা এলাকায় তোমার রাস্তায় লাইটগুলোর অবস্থা খারাপ বা রাস্তাটারই অবস্থা খারাপ, এই বিষয়ের উপর রিপোর্ট লিখতে দিতে পারে। বিভিন্ন সংক্রান্ত বিষয়গুলোতে তোমাকে একটু চর্চার মধ্যে প্র্যাকটিসে থাকতে হবে। আমরা আজকে একটা রিপোর্ট লিখব, যেখানে আমাদের বেশ কিছু তথ্য পয়েন্টস দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখব সেই পয়েন্টসগুলোকে সাজিয়ে কি করে আমরা একটা রিপোর্ট রাইটিং লিখতে পারি ইংরেজিতে। এখানে বলে রাখি, মোটামুটি 150 থেকে 200 ওয়ার্ডের একটা রিপোর্ট রাইটিং তোমরা প্র্যাকটিস করবে। মোটামুটি এর মধ্যেই তোমাদেরকে পরীক্ষার সময় লিখতে হবে। শব্দের উল্লেখ না থাকলেও তোমরা চেষ্টা করবে এই 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যেই রিপোর্টটাকে লেখার। কারণ তোমাদের যে পেজগুলো দেবে সেখানে কিন্তু তোমাদের কোনো এক্সট্রা পেজ দেবে না। যে পেজটার মধ্যে প্রশ্ন থাকবে তার মধ্যেই তোমাকে উত্তর লিখতে হবে। বাড়তি কোনো রকম পেজ না দেওয়ায় তোমাকে ওই জায়গাটুকুর মধ্যেই রিপোর্টটাকে কমপ্লিট করতে হবে। তো দেখো, এখানে একটা রিপোর্ট লিখতে বলেছে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন কোল্যাপস অফ এ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। যে পয়েন্টসগুলো দিয়েছে সেই পয়েন্টসগুলোকে ব্যবহার করে একটা রিপোর্ট লেখো। কিসের উপর? একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, অর্থাৎ একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, সেটার কোল্যাপস হয়েছে। কোল্যাপস হওয়া মানে কি? ভেঙে পড়েছে সেটা। তার উপর তোমাকে রিপোর্টটা লিখতে হবে। পয়েন্টস কি কি দিয়ে দিয়েছে আমাদের? ঘটনাটা কোথায় ঘটেছে, কবে ঘটেছে, এগুলো বলে দিয়েছে। দেখো, প্রথমেই বলে দিয়েছে ঘটনাটা কবে ঘটেছে। 24শে নভেম্বর 2024 ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 6:30টার সময়। ওকে, ঠিক আছে। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে বারাসাতের নবপল্লী এলাকায়। ঠিক আছে। আচ্ছা, কি কারণে ঘটনাটা ঘটেছে? কজ বলে দিয়েছে, পুয়ার কোয়ালিটি অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ওয়ার ইউজড, অর্থাৎ খুব বাজে কোয়ালিটির যে সমস্ত জিনিসপত্রগুলো বা সরঞ্জামগুলো ওই বিল্ডিংটা তৈরি করতে ব্যবহার করা হয়েছিল, সেগুলোর কারণেই বিল্ডিংটা ভেঙে পড়েছে। এবং এতে ক্ষয়ক্ষতি বা ক্যাজুয়ালিটিস কি কি হয়েছে? 6জন ব্যক্তি মারা গেছেন, 14 জনকে এখনো অবধি রেস্কিউ করা হয়েছে, কিন্তু 5 জন স্টিল ট্র্যাপড ইন ডেব্রিজ। ডেব্রিজ মানে হচ্ছে কোনো একটা বিল্ডিং যদি ভেঙে পড়ে, তার যে পাথর টুকরোগুলো ভেঙে ধ্বংসাবশেষ যেটা থাকে সেটাকে ডেব্রিজ বলে। এখনো 5 জন সেখানে আটকে রয়েছেন। রেস্কিউ ওয়ার্ক কি কি হয়েছে? লোকাল পিপল অ্যান্ড রেস্কিউ টিম রিচ দ্য স্পট। তো এই আমাদের তথ্যগুলো দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কি কি বুঝলাম? আমরা বুঝলাম যেটা আমাদের রিপোর্ট লিখতে হবে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ভেঙে পড়ার উপরে। তার সময় বলে দিয়েছে, স্থান বলে দিয়েছে, আর কি কারণে হয়েছে এবং তাতে ক্ষয়ক্ষতি কি কি হয়েছে সেগুলো আমাদের বলে দিয়েছে। এটা হচ্ছে আমাদের রিপোর্টের মেন পয়েন্টসগুলো। তাহলে শুরুতেই আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম? শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্ট যখন লিখবে, রিপোর্টের একটা শিরোনাম তোমাকে লিখতে হবে এবং সেই শিরোনামটা যেন তোমার সংবাদের সঙ্গে মানানসই হয়। তো আমরা এখানে একটা যে পয়েন্টসগুলো বলে দিয়েছে তার উপর বেস করে একটা শিরোনাম লিখলাম যে 6 কিল্ড 20 ইনজিওর্ড অ্যাজ বিল্ডিং কোল্যাপস ইন বারাসাত। 6জন মারা গেছেন এবং 20 জন আহত হয়েছেন যেহেতু বিল্ডিং ভেঙে পড়েছে কোথায়? ইন বারাসাত। ওকে, তোমরা চাইলে এর বিকল্প কিছুও লিখতে পারো। দেন রিপোর্টটি কে লিখছেন? বাই আ স্টাফ রিপোর্টার, সেটি লিখলাম। এবং দেখো, আমি যে হেডলাইন বা শিরোনামটা দিয়েছি সেটাকে আন্ডারলাইন করে দিয়েছি। আর তারপর যে বাই স্টাফ রিপোর্টার যিনি লিখছেন, এখানে তোমরা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, স্পেশাল করেসপন্ডেন্ট, যা ইচ্ছা তোমাদের লিখতে পারো। তোমরা চাইলে এখানে রিপোর্টের শিরোনাম লেখার সময় সেটাকে আন্ডারলাইন করে প্রত্যেকটা যে শব্দ রয়েছে সেই শব্দগুলোকে ক্যাপিটাল লেটার দিয়েও শুরু করতে পারো। তোমরা চাইলে নর্মাল স্মল লেটারেও লিখতে পারো, খুব বেশি অসুবিধা এগুলোতে হয় না। এবার আমরা ঘটনার বর্ণনা করব। বর্ণনা করার আগে জায়গার নাম এবং তারিখ উল্লেখ করা দরকার। ঘটনাটা কত তারিখে ঘটেছে আমরা দেখেছিলাম? 24শে নভেম্বর ঘটনাটা ঘটেছে। তাহলে আমরা তারিখ দিই 25শে নভেম্বর। 25শে নভেম্বর কোথা থেকে লেখা হচ্ছে রিপোর্টটা? বারাসাত থেকে লেখা হচ্ছে। তো প্রথম লাইনে আমরা বর্ণনা দেব ঘটনাটা কি ঘটেছে। At least 6 persons, including a pregnant woman, were killed and 20 others were injured when an under construction building collapsed in Novopolli area of Barasat on Thursday evening. অর্থাৎ কম করে 6জন মানুষ, ইনক্লুডিং একজন প্রেগনেন্ট ওমেন, অর্থাৎ একজন গর্ভবতী মহিলাকে নিয়ে 6জন কম করে ওয়ার কিল্ড মারা গেছেন, অ্যান্ড 20 আদার্স ইনজিওর্ড এবং কম করে 20 জন তোমার আহত হয়েছেন যখন একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, অর্থাৎ নির্মীয়মান বিল্ডিং যেটার কাজ এখনো শেষ হয়নি, ভেঙে পড়েছে। কোথায়? নবপল্লী এরিয়া অফ বারাসাত অন থার্সডে ইভিনিং, বৃহস্পতিবার সন্ধ্যায়। জরুরি নয় যে ডেটে তুমি রিপোর্ট লিখছো বা যে ডেটে ঘটনা ঘটেছে সেটা বৃহস্পতিবারই হবে, কাল্পনিকভাবে তুমি লিখতে পারো, এগুলোতে খুব বেশি এফেক্ট করে না। দ্য ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট অ্যারাউন্ড 6:30 PM। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 6:30টার সময়। ওই যে আমাদের পয়েন্টসে বলে দিয়েছিল, তাই আমরা এটাকে স্কিপ করতে পারি না, এটার আমি উল্লেখ করলাম।
The police and fire and emergency services team rushed to the spot. Rushed মানে ছুটে যাওয়া কোনো একটা জায়গায়। পুলিশ এবং ফায়ার আর এমার্জেন্সি অর্থাৎ বিভাগ তারা কি করলো, ঘটনাস্থলে ছুটে গেছিল। লোকাল রেসিডেন্টস অলসো জয়েন্ট দেম ইন দ্য রেস্কিউ অপারেশন। এই যে তাদের রেস্কিউ করার কাজ চলছিল বা উদ্ধার করার কাজ, তাতে স্থানীয় বাসিন্দারাও যোগদান করেছিলেন। এখানে ডট ডটগুলোর মানে হচ্ছে এটাই প্যারাটা এখনো চলছে, এই প্যারাটা এখনো শেষ হয়নি, এই পরের পয়েন্টটুকু আমি পরের পার্টে লিখেছি। দেখো, অ্যাজ পার দি অফিসিয়ালস, কারণ অফিসিয়ালস এই যে যারা রেস্কিউ অফিসিয়ালস রয়েছে তাদের কথাই বলা হয়েছে। টিল নাও, এখনো পর্যন্ত 14 পিপল হ্যাভ বিন রেস্কিউড, এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে? 14 জনকে উদ্ধার করা হয়েছে ফ্রম দ্য ডেব্রিজ অফ দ্য 6-story বিল্ডিং টেকেন টু ডিফারেন্ট হসপিটালস ইন দ্য সিটি। অর্থাৎ এখনো পর্যন্ত 14 জন লোককে উদ্ধার করা হয়েছে, পয়েন্টসে বলে দিয়েছিল, ফ্রম দ্য ডেব্রিজ অফ দ্য 6-story বিল্ডিং। এটা ওরা বলেনি যে কততলা বিল্ডিং, যদি বলে দেয় তাহলে এক্স্যাক্ট সেই সংখ্যাটা লিখতে হবে, যদি না বলে দেয় তুমি তোমার মতন একটা কল্পনা করে লিখতেই পারো। টেকেন টু ডিফারেন্ট হসপিটালস ইন দ্য সিটি, 3 of them are in ICU, তাদের মধ্যে 3 জনের অবস্থা এতটাই খারাপ যে তাদেরকে আইসিইউতে রাখতে হয়েছে। There were 26 workers in the building at the time of the incident. দেখো, কেন ওয়ার্কারের কথা বলেছি? যেহেতু বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, স্বাভাবিকভাবেই সেখানে স্থায়ী বাসিন্দা তো কেউ থাকবে না, কর্মচারীরাই থাকবে। আর যেহেতু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যেরকম, সেরকম সংখ্যাটাকে মানানসই করে আমি লিখলাম 26 জন ওয়ার্কার্স ছিলেন যখন ঘটনাটি ঘটেছে। তার মধ্যে কি হয়েছে? 14 জনকে তো রেস্কিউ করা হয়েছে, 6 জন মারা গেছেন, তাই না? আর বাকি 5 জন, তাদের কি অবস্থা? তারা এখনো আটকে আছেন। দ্যাটস ওয়াই লিখেছি, দেখো, অ্যান্ড অপারেশনস আর অন টু রেস্কিউ 5 পিপল হু আর সেড টু বি ট্র্যাপড, যারা এখনো আটকে আছে তাদের উদ্ধার করার জন্য এখনো পর্যন্ত অপারেশন চলছে, অর্থাৎ উদ্ধার কার্য চলছে। এখানে এই প্যারাটা শেষ হলো। ঘটনাটার ফলাফল বা ঘটনাটার কার্যকারণ আমি ব্যাখ্যা করলাম, কি ঘটেছে অ্যাকচুয়ালি। প্রথম প্যারাতে আমি ব্যাখ্যা করেছি কোথায় ঘটেছে, দ্বিতীয় প্যারাতে আমি ব্যাখ্যা করেছি যে ঘটনার ফলশ্রুতি কি কি হয়েছে। 3 নম্বর প্যারাতে চলে আসবো আমরা এরপর, আফটার রিপারকেশন কি কি হলো। দেখো, the municipality officials were at the scene to ascertain whether there were any violation in the construction. পৌরসভার যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা কি করেছেন? তারা ঘটনাস্থলে পৌঁছে গেছেন, at the scene, ঠিক আছে, বা at the spot, যা ইচ্ছা লিখতে পারো। টু ascertain, ascertain মানে হচ্ছে নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে গেছেন তারা? whether there were any violation, কোন রকম বিধি লঙ্ঘন হয়েছে কিনা কনস্ট্রাকশন করার সময়। they suspect, তারা সন্দেহ করছেন, that the poor quality of construction material had led to the collapse, খারাপ ধরনের সরঞ্জাম ব্যবহার করার জন্যই কিন্তু বিল্ডিংটা ভেঙে পড়েছেন, এটাই তাদের প্রাথমিক অনুমান। তারা এখনো শিওর হয়নি, তারা সাসপেক্ট করছেন। এই পয়েন্টসটা দিয়েছে, এটাকে আমরা এখানে ইনক্লুড করলাম। কারা পয়েন্টস এই কনক্লুশনটা ড্র করতে পারে? মিউনিসিপ্যালিটি অথবা পুলিশ, তাই আমরা এই পয়েন্টসটাকে এখানে ইনক্লুড করলাম। দেন চলে আসি তার পরের পয়েন্টে আমরা, পুলিশ কি করলো? পুলিশ আর ওয়েটিং টু রেকর্ড দ্য স্টেটমেন্ট অফ দ্য ভিকটিমস অ্যান্ড লিগাল অ্যাকশন উড বি ইনিশিয়েটেড against the building owner and site engineers who are presently absconding. পুলিশের ভূমিকা কি দেখো, পুলিশ এখন অপেক্ষা করছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য। কাদের? যারা ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত ভিকটিমদের জন্য। এই মুহূর্তে তো করতে পারছেন না, কারণ তারা হসপিটালাইজড। অ্যান্ড লিগাল অ্যাকশন নেওয়া হবে কাদের এগেনস্টে? যারা এই বিল্ডিং এর মালিক এবং যারা সাইট ইঞ্জিনিয়ার ছিলেন, যে সমস্ত ইঞ্জিনিয়াররা এই নির্মীয়মান বিল্ডিংটির সঙ্গে যুক্ত ছিলেন তাদের এগেনস্টে, যারা কিনা বর্তমানে অ্যাবসকন্ডিং মানে হচ্ছে পলাতক, তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে। দেন আমরা একটা ফাইনাল কনক্লুশন ড্র করি। চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি হ্যাজ ভিজিটেড দ্য স্পট, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘটনাস্থলে গেছেন। অ্যান্ড প্রমিসড, দেখো আমি এটাকে তোমার প্রেজেন্ট পারফেক্টে লিখেছি, তিনি গেছেন এবং তিনি কি বলেছেন? অ্যান্ড প্রমিসড অ্যাকশন এগেনস্ট দোজ ফাউন্ড গিলটি, এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের এগেনস্টে আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেটা তিনি কথা দিয়েছেন। দ্য সিএম হ্যাজ অলসো অ্যানাউন্সড অ্যান এক্স গ্র্যাশিয়া পেমেন্ট অফ রুপিস 2 lakhs ফর দ্য ফ্যামিলি অফ দ্য ডিজিজড। চিফ মিনিস্টার আরও কি করেছেন? মুখ্যমন্ত্রী তিনি একটা এক্স গ্র্যাশিয়া পেমেন্ট মানে ক্ষতিপূরণ বাবদ কোনো পেমেন্ট যদি দেওয়া হয়, একটা কম্পেনসেশনারি পেমেন্ট বলতে পারো তোমরা। মুখ্যমন্ত্রী কি বলেছেন? যে যারা মারা গেছেন, ডিজিজড, যে সমস্ত লোকজন মারা গেছেন তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এক্স গ্র্যাশিয়া পেমেন্ট, হ্যাঁ, এই শব্দগুলো নোট করে রাখো। এক্স গ্র্যাশিয়া পেমেন্ট একটা 2 লক্ষ টাকার দেওয়া হবে যারা মারা গেছেন তাদের পরিবারকে।
তো এইভাবে আমরা এখানে যে তথ্যগুলো দিয়েছে দেখলে সেখানে আমরা কিভাবে একটা 150 থেকে 200 মোরালেস এই রিপোর্টটা 200 ওয়ার্ডের মধ্যে আছে। এরকমভাবে তোমরাও প্রদত্ত তথ্যগুলোর উপরে সাজিয়ে কিছু পয়েন্টস ইনক্লুড করে এবং কিছুটা নিজেদের মাথা থেকে বের করে একটা সুন্দর করে রিপোর্ট লিখে আসতে পারো। ঠিক আছে? এবং চেষ্টা করবে সেখানে গ্রামারগুলোকে ঠিক রাখতে, চেষ্টা করবে সেখানে টেন্সটাকে ঠিক রাখতে। রিপোর্ট আগেই বলেছি আমি রিপোর্ট লেখার সময় সেটাকে পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে অথবা প্রেজেন্ট পারফেক্টে লেখার চেষ্টা করবে এবং প্যাসিভে লেখার চেষ্টা করবে। রিপোর্ট সাধারণত প্রেজেন্টে হয় না, কারণ ঘটনা ঘটে যাওয়ার পরে তার উপর সংবাদ লেখা হয়। ঠিক আছে? খুব বেশি কঠিন শব্দের ব্যবহার দরকার নেই। চেষ্টা করবে সহজভাবে, সহজ ভাষায় রিপোর্টটাকে লিখে আসতে। কারণ পরীক্ষার সময় তোমার হাতে সময়ও কম থাকবে। আচ্ছা, তবে ক্লাস কিন্তু এখানেই শেষ নয়। এরপর আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো। তোমাদেরকে বেশ কিছু পয়েন্টস আমি দেবো। সেই পয়েন্টসের উপর এই একই রকমভাবে তোমাদেরকে একটা রিপোর্ট লিখতে হবে। লেখার পর তোমরা সেটাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব প্রত্যেকের তোমাদের যে লেখাগুলো রয়েছে সেগুলোকে ইভ্যালুয়েট করতে। দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। হোমওয়ার্কটা কি? রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ বোট ক্যাপসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। একটা নৌকাডুবির উপর তোমাদেরকে রিপোর্ট লিখতে হবে। কি রিপোর্ট সেটা? সেটা হচ্ছে তোমার ঘটনাগুলো এখানে বলে দিয়েছে। দেখো, কবে হয়েছে? অক্টোবর 4, 2024। কখন হয়েছে? বিকেল 5টার সময়। কোথায় হয়েছে? চিচুড়াতে হয়েছে, হুগলির চুঁচুড়াতে। ঘটনার কারণ কি? বোট ক্যারিং প্যাসেঞ্জার্স বিয়ন্ড ক্যাপাসিটি। এই নৌকাটা ডুবে গেছে কারণ তার যা ক্যাপাসিটি ছিল তার থেকে বেশি লোক ওই নৌকায় ছিল। ক্যাজুয়ালিটিস কি হয়েছে? ঘটনা 43 জন ড্রন, 20 বডিজ রিকভার্ড অ্যান্ড মেনি মিসিং, 5 swam অ্যাক্রস দ্য রিভার। রেস্কিউ ওয়ার্ক কি হয়েছে? লোকাল পিপল অ্যান্ড ফিশারম্যান কেম ফার্স্ট। এনারা আগে চলে এসেছেন। স্থানীয় যারা বাসিন্দা এবং যারা মৎস্যজীবী তারা চলে এসেছেন। পুলিশ অ্যান্ড রেস্কিউ অফিসিয়ালসরা একটু দেরিতে এসেছে। এই এখানে ঘটনাটার শর্টে বর্ণনা করা হলো। এই পয়েন্টসগুলোকে সাজিয়ে তোমাকে এই নৌকা ডুবির উপর একটা রিপোর্ট, একটা শিরোনাম সহ লিখতে হবে। তোমরা প্রত্যেকে চেষ্টা করো এটাকে লিখতে। একটা 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখে সেটাকে সম্ভব হলে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের রিপোর্টগুলোকে ইভ্যালুয়েট করতে। তো আজকের ক্লাস এই অবধি ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।